সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে কিছু। যেমন তুরস্ককে F-35 যুদ্ধ বিমান দেবে না আমেরিকা, মার্কিন কংগ্রেস আপত্তি তুলেছে। আমি প্রথম দিনেই কিন্তু বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন, কিন্তু দেখা গেল 2 দিন পরে এ কথা ও কথা কংগ্রেস রাজি হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি নানান কথা বলে হয়তো তুরস্ককে F-35 যুদ্ধ বিমান দেবে না। আজকে খবর এসেছে যে কংগ্রেস রাজি হচ্ছে না, তাই ডোনাল্ড ট্রাম্প এরদোগানকে F-35 দিতে পারছেন না। এটা যেমন একটা, তেমনি আর একটা চমৎকার খবর। আমেরিকা বিভিন্ন মাধ্যমে ইরানের কাছে প্রস্তাব দিয়েছে যে সাময়িক সময়ের জন্য যুদ্ধবিরতি করো, এবং তারা পাকিস্তানের মধ্যস্থতায় যে সমঝোতা স্মারক সই হয়েছিল সেই স্মারকে ফিরতে রাজি, তবে এর সাথে যুক্ত করতে হবে ইয়েমেনের হুতিদেরকে। কেন এই কথা বলছেন? হরমুজ এবং বাবাল মান্দব প্রণালী দুটোকে চেপে ধরেছে। কন্ট্রোল কার হাতে? ইরানের হাতে। এপাশে পাকিস্তান সরাসরি চীনের দ্বারস্থ হয়েছে। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চীন যাতে কূটনীতির একটা দফারফা করে দেয়, ব্যবস্থা করে দেয়। কেন? সৌদি আরবের সাথে পাকিস্তানের যে প্রতিরক্ষা চুক্তি আছে, সেই প্রতিরক্ষা চুক্তি অনুসারে পাকিস্তান এখন ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য, কিন্তু এই যুদ্ধ করলে একদম সর্বনাশ হয়ে যাবে। এই সর্বনাশ থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি পাকিস্তান চীনের কাছে এগিয়ে গেছে যে ভাই এই জায়গায় হেল্প করুন, কূটনৈতিক ব্যবস্থা নিন, তা না হলে এই যুদ্ধে জড়ালে আমার মান মর্যাদা, অর্থনীতি, কূটনীতি, আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা সমস্ত সব কিছু শেষ হবে, বিশেষ করে মুসলিম বিশ্বে ভয়ঙ্কর সর্বনাশ হয়ে যাবে। এছাড়া মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতির যে পরিবর্তনটা চলছে, এই পরিবর্তন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অতএব চীন, আপনি একটু ব্যবস্থা নিন। চীন কি করে সেই বিষয়ে আমি এই আলোচনায় মোটামুটি বিস্তারিত কথা বলার চেষ্টা করব। এপাশে এই যে কথাগুলো বলছি তার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। গত যে রাতটা গেছে, অর্থাৎ শুক্রবার দিবাগত রাতে আমেরিকা ইরান কেউ কাউকে হামলা চালায়নি বলে খবর পাওয়া যাচ্ছে। হয়তো ইরান ইরাকের এরবিল অঞ্চলে যেদিকে কুর্দি আছে সেদিকে মনে হয় ড্রোন দিয়ে একটা হামলার চেষ্টা করেছিল, বাট বড় দাগে কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান এর কোনো ঘাঁটিতে হামলা চালায়নি। এই জায়গায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জুলকাদর তিনি বলেছেন, শত্রুরা কমপ্লিটলি সারেন্ডার না করা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না। এখন আমেরিকা কি করবে? আরও মজার একটা খবর দিয়ে আমি বিস্তারিত আলোচনায় চলে যাই। এখানেই জানাতে হবে আপনাদেরকে, হরমুজ প্রণালী এলাকার যে উপকূলীয় এলাকা জাস্ক বন্দর আছে, সেখানে একটা বন্দর আব্বাস, জাস্ক বন্দর, তারপরে চবাহার বন্দর, এই জাস্ক বন্দর ওই এলাকার স্থানীয় লোকজন, আমি একদিন বলেছিলাম না যে লাঠি সোটা নিয়ে ঘোরাঘুরি করছে, এবার লাঠি সোটা না, এবার হাতে বন্দুক অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে, পাহারা দিচ্ছে। হরমুজ প্রণালী এলাকার উপকূল ভাগ পাহারা দিচ্ছে, এবং তারা অপেক্ষা করছে যে আমরা অপেক্ষা করছি মার্কিন সেনারা কবে আসবে। পরিস্থিতি এই রকম। ইরানের লোকজন টকবক করে ফুটছে আমেরিকার বিরুদ্ধে স্থলযুদ্ধ করার জন্য। আমেরিকা কি আদৌ এই স্থলযুদ্ধের ঝুঁকি নেবে? ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনো বলে যাচ্ছেন ইরান এখন চুক্তির ব্যাপারে খুব সিরিয়াস, তারা চুক্তি চাই, তো দেখি তারা কি করে, এবং এই জন্য আমরা একটু অপেক্ষা করছি। কিন্তু আসলে কি ইরান চুক্তির জন্য সিরিয়াস ডোনাল্ড ট্রাম্প? কারণ 12-13 দিনের যে যুদ্ধ হলো, এতে আমেরিকার ঘাঁটিগুলো আর আস্ত নেই মধ্যপ্রাচ্যে। সুপ্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি এই সব বিষয় নিয়েই। আর যদি আলোচনা ভালো লাগে তাহলে নিশ্চয়ই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, প্রথমেই যে কথা বলেছিলাম যে তুরস্ক দিয়েই শুরু করি। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান, যাকে অনেকে রিসেপ তাইয়েব এরদোয়ান বলেন, তিনি
কিছুদিন আগে তুরস্কের রাজধানী আঙ্কারায় নেটো জোটের শীর্ষ সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে পৃথিবীর অর্থাৎ নেটো জোটের যে সমস্ত সদস্য দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান এসেছিলেন তাদেরকে পিস্তল গিফট করেছিলেন। সেখানে একটা গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু ছিল তুরস্কের জন্য, যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়ে গিয়েছিলেন তুরস্ক যদি S-400 হস্তান্তর করে অন্য কোনো দেশের কাছে দিয়ে দেয় বা ফেরত দেয় বা বিক্রি করে ফেলে বা ধ্বংস করে, তাহলে তুরস্ককে তিনি F-35 যুদ্ধ বিমান সরবরাহ করবেন। আমি সেই দিনই বলেছিলাম যে তুরস্ককে এই যে আশার বাণী শোনালেন, এই আশার বাণী বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ আমি এও বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প একসময় বলবেন যে আমি তো দিতে চেয়েছিলাম, কংগ্রেস রাজি হলো না, যে আইন আছে সে আইন বদলাতে চায় না, সে আইন তো বদলাতে হলে ভোটাভুটি করতে হবে, সংশোধনী আইন আনতে হবে, সেটা তো কংগ্রেস করতে চায় না। এবং আলটিমেটলি মার্কিন কংগ্রেসের উপরে যে ইসরায়েল লবি আইপ্যাকের যে প্রভাব, ওই প্রভাবের ঊর্ধ্বে উঠে মার্কিন কংগ্রেস কোনো মতেই তুরস্ককে এই F-35 যুদ্ধ বিমান দিতে পারবে না। শুধু তাই না, সৌদি আরব যে চুক্তি করেছে, এই চুক্তি অনুযায়ী যদি সৌদি আরব পরমাণু কর্মসূচি পরিচালনা করতে হয় তাহলে সেটা দিবা স্বপ্ন থাকবে। ওই যে বলেছে না যে ইসরায়েলকে স্বীকৃতি দিলে তার সাথে সম্পর্ক করলে তবেই মাত্র এই চুক্তি বাস্তবায়ন করা হবে। তার মানে আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের এজেন্ডা নিয়ে বসে থাকে। ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন হবে তাহলে ডোনাল্ড ট্রাম্প আপনাকে সব কিছু দিয়ে দেবে। যেমন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ডোনাল্ড ট্রাম্পের বা ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করেছে, ডোনাল্ড ট্রাম্প সব কিছু দিয়ে দিয়েছে তাদের। আপনি চান কি? অ্যামাজন, গুগল, আমি তো সব মনের রাখতে পারছি না, সব বলতে পারতেন, মানে যত যত বড় বড় প্রযুক্তির যত ডেটা সেন্টার, যত F-30, শুধু F-35 দেয়নি, F-16, F-15, কত কত কী লাগবে সব দিয়েছে। কি চাই দিয়েছে, শুধুমাত্র ইসরায়েলের এজেন্ডাটা আপনি গ্রহণ করবেন, আপনাকে দিয়ে দেবে আমেরিকা সব। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অন্তত এটা নীতি। সেক্ষেত্রে ইসরায়েলের যতক্ষণ পর্যন্ত আপত্তি থাকছে যে তুরস্ককে F-35 যুদ্ধ বিমান দেওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত মার্কিন কংগ্রেস তুরস্ককে F-35 দিতে পারবে না। যদি কোনোদিন ইসরায়েলের সাথে এই মাত্রায় সম্পর্ক নিতে পারে যে যেখান থেকে ইসরায়েলের চেয়ে তুরস্ককে বেশি বিশ্বাস করবে, সেই দিন শুধুমাত্র তুরস্ক F-35 যুদ্ধ বিমান পাবে, তার আগে না। সুপ্রিয় দর্শক, আমার কথাই আপনাদের দ্বিমত আছে কিনা? যদি দ্বিমত থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এবার আমরা ইরান মধ্যপ্রাচ্যের এই অঙ্গনে চলে আসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান খুব সিরিয়াস, এখন একটা চুক্তি চাই তারা। এই চুক্তিটা করার জন্য নতুন করে অনেক কিছু ভাবতে হচ্ছে, কিন্তু দেখি তারা কি করে, কত দূর যায়। তবে আমরা হুতি যে হামলা চালিয়েছে সৌদি আরবের উপরে, এটার জন্য ইরানকে দায়ী করছে এবং ইরানকে এর পরিণতি ভোগ করতে হবে, হামলা চালাবো, এটা সেটা বহু কিছু বলেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে গত 12-13 দিনের যে যুদ্ধটা হলো, এই যুদ্ধে ইরান এবার যা করেছে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের মার্কিন যত ঘাঁটি ছিল সমস্ত ঘাঁটিতে একেবারে বেছে বেছে বড় বড় জায়গায় হামলা চালিয়েছে। যেসব জায়গার প্রযুক্তিগুলো ধ্বংস করে দিলে আমেরিকার আর নড়াচড়ার কোনো উপায় থাকে না, সেই কাজ করেছে বেছে বেছে। আমরা ছোটোবেলায় বিলে মাছ ধরতে গেলে ছোট মাছ প্রথমে দেখতাম যে সবই ধরি, তারপরে দেখলাম যে বড় বড় মাছ যখন পাওয়া যাচ্ছে তখন ছোট মাছ বাদ দিয়ে কিন্তু বড় বড় মাছ ধরতাম। এটা স্বাভাবিক নিয়ম। ইরান এই 12-13 দিনের যুদ্ধে এই বড় বড় মাছ ধরেছে, রাঘব বোয়াল শিকার করেছে। কীরকম? ওই যে ঘাঁটিগুলোর বিমান, ড্রোন, হ্যাঙ্গার, রেডার সিস্টেম, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, এই সমস্তগুলো একদম সমানে ধ্বংস করেছে। মার্কিন সেনা কিন্তু মারেনি, তারা এদেরকে দৌড়ের উপর রেখেছে, ভয়ের উপরে রেখেছে, ব্যাপকভাবে ভয় পাচ্ছে তারা। সিস্টেম ধ্বংস। এমনকি সামাজিক মাধ্যমে এমন খবর বেরিয়েছে, গত পরশু রাতে ইরানের উপকূলীয় অঞ্চলে এবং উত্তরাঞ্চলে কাস্পিয়ান সাগরে বন্দর আনজারি নামে একটা বন্দর আছে, ওই বন্দরে হামলা চালিয়েছে আমেরিকা।
বলা হচ্ছে এই সমস্ত হামলায় আমেরিকা B-1 বোমারু বিমান ব্যবহার করেছে। এবং সামাজিক মাধ্যমে কেন যেন খবরটা ছড়িয়ে পড়েছে, আই ডোন্ট নো, যে ইরান একটি B-1 বিমান ধ্বংস করেছে। আমি বলছি না যে নিশ্চিত খবর, বাট ছড়িয়ে পড়েছে। আসলে সত্য মিথ্যা আমি জানি না, এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি, বাট এই খবরটা এই ভিডিও ফুটেজে ছড়িয়ে পড়েছে, হতে পারে AI দিয়ে। কিন্তু একটা কথা নিশ্চিত থাকুন, ইরানের যে হামলা, এই ইরানের হামলায় আমেরিকা নাস্তানাবুদ হয়েছে, ভীষণভাবে সংকটের মুখে পড়েছে, মারাত্মকভাবে চাপের মুখে পড়ার কারণেই শুধুমাত্র গত রাতে হামলা বন্ধ করেছে, নতুন করে চুক্তিতে ফিরতে চাই, নতুন করে যুদ্ধবিরতি চাই। ইরানের কাছে এখন যুদ্ধবিরতির জন্য একরকমের তারা অনুরোধ করছে। আগের বার তা হয়েছিল, এখন তাই করছে। এই জায়গা থেকে কাতার আহ্বান জানিয়েছে যে পাকিস্তানে যে ইসলামাবাদ সমঝোতার স্মারক সই হয়েছিল পাকিস্তানের উদ্যোগে, বিশেষ করে সেই সমঝোতার স্মারকে ফিরতে হবে দুই পক্ষকে, কাতার বলছে। পাকিস্তান তো বলছেই, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার গতকাল সাংঘাই সহযোগিতা সম্মেলনে গিয়েছিল, সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছে, সেখানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, সবার সাথে কথা হয়েছে এবং নতুন করে কূটনৈতিক উদ্যোগের কথা বলছেন। এবং এই জায়গা থেকে পাকিস্তান চীনকে একদম আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে ভেতরে ভেতরে যে আপনারা একটু দয়া করে আসুন, উদ্যোগী হন। আপনারা যেহেতু প্রভাবশালী দেশ, বড় দেশ, আপনাদের সাথে আমেরিকারও সম্পর্ক আছে, অর্থনৈতিক সম্পর্ক ইরানেরও আছে। সেক্ষেত্রে ইরানকেও বলুন, আমেরিকাকেও বলুন, যাতে সমঝোতার স্মারক অনুযায়ী একটা সমাধান করা যায়। মধ্যপ্রাচ্য তা না হলে সর্বনাশ হয়ে যাচ্ছে। এবং এখানে সৌদি আরব আর ইয়েমেনের ভিতর যেহেতু বড় রকমের সংঘাত শুরু হয়ে গেছে এবং পাকিস্তানের সাথে সৌদি আরবের নিরাপত্তা চুক্তি আছে, এই নিরাপত্তা চুক্তি অনুসারে পাকিস্তান সৌদি আরবের পক্ষে যুদ্ধ করতে বাধ্য। এই অবস্থায় পাকিস্তান পড়েছে মহাবিপদে। ইরানের সাথে তার সম্পর্ক, এই যুদ্ধে জড়িয়ে গেলে বেলুচিস্তান নিয়ে আর এক সংকট তৈরি হবে, ইরানের সাথে সংকট তৈরি হবে, সম্পর্কের অবনতি ঘটবে, বেলুচিস্তান নিয়ে সংকটে পড়বে, ইসরায়েল ভারত এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, বেলুচিস্তানের স্বাধীনতা ঠেকানো মুশকিল হয়ে যাবে, গোয়াদার বন্দর চলে যাবে, চীনের অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে, চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ হবে, মুসলিম বিশ্বে পাকিস্তানের অবস্থা ভয়ঙ্কর খারাপ হবে, মুসলিম বিশ্বে মারাত্মক রকমের বিভেদ সৃষ্টি হবে, অনেক কিছু। পাকিস্তান একা যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে এই অনেকগুলো সংকট তৈরি হবে। এই অবস্থায় পাকিস্তান চীনকে বলেছে যে আপনারা একটু সাহায্য করুন, এই কূটনৈতিক উদ্যোগ নিয়ে দুই পক্ষকে একটা শান্তির দিকে আনা যায় কিনা সেই চেষ্টা করুন। এবং চীনও দেখছে যে তার তো অর্থনৈতিক চাপের মুখে, বাব আল মানদেব প্রণালী, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে চীন তো প্রতিদিন প্রায় 60-65 লাখ ব্যারেল তেল এই মধ্যপ্রাচ্য থেকে নেয়। এখন এগুলো বন্ধ হয়ে যাচ্ছে, চীনের অর্থনীতি তো ঝুঁকির মুখে পড়েছে। এই অবস্থায় চীনও হয়তো একটা উদ্যোগী হবে। সবচেয়ে বড় কথা, এখানে আমেরিকার প্রয়োজনটাও কিন্তু কম না। আমেরিকার হাতে আর অস্ত্র আছে সাকুল্যে 4 সপ্তাহ থেকে 1 মাস যুদ্ধ চালাতে পারবে তারা, এরকম রিপোর্ট আছে। তাদের তেলের দাম যে পর্যায়ে গেছে তাতে আমেরিকার অর্থনীতিও চাপের মুখে, সেখানে তেলের দাম প্রচুর বেড়ে গেছে, সারা বিশ্বে বেড়েছে, মারাত্মক অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত 40 দিনের যুদ্ধের সময় তেলের যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তার চেয়ে এখন অনেক বেশি মারাত্মক অবস্থা। কারণ আগেরবার হরমুজ প্রণালীর প্রবলেম ছিল, এবার হরমুজ প্রণালী বা বাব আল মানদেব প্রণালী দুটোই সংকটে, দুটোই বন্ধ এবং রীতিমতো দুই জায়গায় যুদ্ধ চলছে। অতএব বিশ্ব অর্থনীতি কলাপস করবে। হরমুজ প্রণালীর যেমন কন্ট্রোল ইরানের হাতে নিয়েছে, তেমনি বাব আল মানদেব প্রণালীর কন্ট্রোল ইয়েমেনের হুতিদের হাতে। আর এই ইয়েমেনের হুতিরা বেসিক্যালি নিয়ন্ত্রিত হয় ইরানের মাধ্যমে। সেক্ষেত্রে এখানে যদি ইরানের সাথে চুক্তি না করা হয় তাহলে কারোর কোনো উপায় নেই। ইরানকে যেভাবে আসলে চিন্তা করেছিল আমেরিকা, আসলে টোটাল হোমওয়ার্ক না করেই তারা যুদ্ধে জড়িয়ে গেছে। সেই কারণে এখন ইরানের সাথে যুদ্ধ করতে এসে দেখে যে মহাবিপদ। একবার হরমুজ আটকে দেয়, একবার বাব আল মানদেব প্রণালী আটকে দেয়, একবার মধ্যপ্রাচ্যের ঘাটি মাটি সব তছনছ করে দেয়। এখন পরিস্থিতি এমন, আমেরিকার সামনে শ্যাম রাখি না কুল রাখি এই পরিস্থিতি। এই পরিস্থিতিতে যদি নতুন করে যুদ্ধবিরতির দিকে না যায় তাহলে মহাসংকটে চীনের অর্থনীতি, মহাসংকটে পাকিস্তান, মহাসংকটে সৌদি আরব, মহাসংকটে আমেরিকা। এই অবস্থায় ইরানকে রাজি খুশি করাতেই হবে।
কিন্তু ইরানকে রাজি খুশি করাতে গেলেই কি হবে? এত সহজেই তারা কি ছেড়ে দেবে? না। জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জুলকাদ্র তিনি সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন আজকে 25 জুলাই যে শত্রুরা পুরোপুরি সারেন্ডার না করা পর্যন্ত, অর্থাৎ আমেরিকা ইসরায়েল পুরোপুরি সারেন্ডার না করা পর্যন্ত তাদের সাথে কোনো যুদ্ধবিরতি হবে না। কেন? তিনি তাও পরিষ্কার করে বলেছেন, আমাদের মিনাব স্কুলে যে ছোট ছোট বাচ্চাদের হত্যা করেছে, আমাদের সর্বোচ্চ নেতাকে, আমাদের সামরিক কমান্ডারদেরকে, আমাদের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী এবং বহু সাধারণ মানুষ তারা হত্যা করেছে, তাদের রক্তের প্রতিশোধ নিতে আমাদের সময় প্রয়োজন এবং এই রক্তের প্রতিশোধ নিতে আমরা যুদ্ধ চালিয়ে যাব। সেক্ষেত্রে আমেরিকা চাইলেই এবার আর সম্ভবত যুদ্ধবিরতি করতে পারবে না। আর যদি যুদ্ধবিরতি করতে হয় তাহলে হয়তো প্রথম এবং প্রধান শর্ত হবে হরমুজ প্রণালী আমাদের কন্ট্রোলে থাকবে, তো থাকবেই। পুরো মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা এত দিনের ভেতরে চলে যাবে, এই সেনা সরানো হবে, প্রত্যাহার করা হবে, মধ্যপ্রাচ্য আমেরিকা মুক্ত হবে। তা না হলে আমরা যুদ্ধবিরতি করব না। এইরকম একটা কঠিন শর্তের ভিতর দিয়ে তাকে যেতে হবে, যুদ্ধবিরতি করতে হবে, ইরানকে রাজি করাতে হবে। আমার কাছে মনে হচ্ছে, দেখা যাক আসলে কি হয়। আর এর বিকল্প আর একটা আছে, ওই যে মধ্যপ্রাচ্যে 100 অন্তত রিফিলিং ট্যাঙ্কার এনেছে, তার মানে ইরানকে তামা করে দেবে। কিন্তু ইরানকে তামা করে দিতে গেলে এই অঞ্চলে মার্কিন ঘাঁটি তো একটাও থাকবে না। ইরানের যা মনোভাব এবং ইসরায়েলের অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ আছে। সেই জায়গা থেকে আমেরিকা এই ধরনের বড় হামলার দিকে যাবে কিনা সেটা ভাববার বিষয়। এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আমেরিকা এবং অন্যরা প্রচণ্ডভাবে মরিয়া হয়ে উঠেছে ইরানকে আবার নতুন করে যুদ্ধবিরতির দিকে যেতে। দেখা যাক ইরান আসলে কোথায় গিয়ে কি করে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা কি মনে করছেন? ইরান যে অবস্থানে, যা এতক্ষণ বললাম, তাতে কি মনে হচ্ছে যে আসলে ইরান আমেরিকাকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারবে এবং আমেরিকা কি মধ্যপ্রাচ্য থেকে আসলে তাদের ঘাঁটি সরিয়ে নিতে বাধ্য হবে? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।